কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিরোধীরা উদ্ভট চিন্তার অধিকারী বললেন প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার উদ্বোধন। আজকাল তো বিদ্যুৎ উৎপাদন করতে গেলেই আবার এক দল নামে, আন্দোলনের নামে, পরিবেশ রক্ষার নামে। সারা পৃথিবীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তারপরে এই ধরনের কিছু উদ্ভট কথা বলে অযথা কতগুলি মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেওয়া হলো, এটা হচ্ছে দুঃখজনক। নাজিম হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ধর্মঘট, বিক্ষোভে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুধবার উপাচার্য কার্যালয় ঘেরাও। হাজারীবাগ ছাড়তে আরো সময় চান ট্যানারি মালিকরা। সাভারে কারখানা প্রস্তুত না থাকার অজুহাত, 3 জনকে পুলিশে দিল হাইকোর্ট। রাজধানী সহ সারা দেশে দাবদাহে জনজীবন বিপর্যস্ত, বেশি দুর্ভোগের শিশুরা, বেড়েছে নানা রোগের প্রাদুর্ভাব। ভারতের কেরালায় মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 106, আহত প্রায় 400। আসসালামু আলাইকুম, শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 11টার 21 সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিয়াজ হাফিজ এবং আমি ফারজানা আখি। ইফাত টি টাইম, চায়ের সাথে সেরাটা। সংবাদে আরো থাকছে, মিল মালিকদের কারসাজিতে দ্বিগুণেরও বেশি দামে চাল কিনছেন ভোক্তারা, তদারকি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। দেশের প্রতিটি কারাগারকে সংশোধন কেন্দ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করে তিনি আরো বলেন, পরিবেশের নামে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীরা উদ্ভট চিন্তার অধিকারী। কেরানীগঞ্জ প্রতিনিধিকে সঙ্গে নিয়ে সাজেদ রুমেলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানভীর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1788 সালে ক্রিমিনাল ওয়ার্ড হিসেবে চালুর পর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ইতিহাসের অংশ। শুধু অপরাধী, ঘাতক, সন্ত্রাসী নয়, বহু স্বাধীনতা সংগ্রামীর কারাবাসের ঐতিহাসিক স্থান। 250 বছর পর নাজিমুদ্দিন রোড থেকে কারাগারটি কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হচ্ছে। আগের কারাগারের জায়গায় হবে জাদুঘর, পার্ক সহ নানা স্থাপনা। রোববার সকালে কেরানীগঞ্জের নবনির্মিত কারাগারে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে নতুন কারাগারের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর কারা অভ্যন্তরে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন শেখ হাসিনা। তিনি বলেন, সরকার ও সমাজের দায়িত্ব অপরাধীদের সংশোধন করে কর্মমুখী করা। সরকার হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, সমাজের একটা দায়িত্ব রয়েছে যে সেই মানুষটা যে এই ধরনের অপরাধ করছে তাকে কিভাবে আরো অপরাধের হাত থেকে, মানে অপরাধ করার এই যে প্রবণতা, এর থেকে সরিয়ে আনা যায়, তাকে আরো সংশোধন করা যায় এবং সংশোধন করে তার জীবনটা যেন কর্মমুখী হয় সেই ব্যবস্থাটা নেওয়া। কারাগারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কারা কর্তৃপক্ষের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে বিদ্যুৎ দিয়ে স্বস্তি দিয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধীরা উদ্ভট চিন্তার অধিকারী বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু আজকাল তো বিদ্যুৎ উৎপাদন করতে গেলেই আবার এক দল নামে, আন্দোলনের নামে, পরিবেশ রক্ষার নামে। সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতেই নাকি দেবে না। সারা পৃথিবীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তারপরে এই ধরনের কিছু উদ্ভট কথা বলে অযথা কতগুলি মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেওয়া হলো, এটা হচ্ছে দুঃখজনক। অথচ এটা আমাদের উন্নয়নের জন্য দরকার। প্রধানমন্ত্রী বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে কারাবন্দীদের মাসে একবার পাবলিক টেলিফোন ব্যবহারের সুযোগ দেয়া যেতে পারে। উন্নত দেশগুলোর আদলে 194 একর জমির উপর নির্মিত এই কারাগারে বর্তমানে 4000 ও নির্মাণ কাজ শেষে 8000 বন্দী থাকতে পারবে। কারাবন্দীদের মানবাধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন কারা সংশ্লিষ্ট সবাই। সেই সঙ্গে একটি প্রত্যাশার কথাও তারা জানিয়েছেন যে ক্রমেই সমাজে অপরাধীর সংখ্যা কমে যাবে এবং অপরাধীর সংখ্যা কমে গেলে এইসব কারাগার আর কারাগার থাকবে না, এগুলি পরিণত হবে এক একটি বহুমুখী সেবাধর্মী সমাজ কল্যাণ কেন্দ্রে। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, কেরানীগঞ্জ, ঢাকা।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বাঁশখালীতে নির্মাণাধীন পাওয়ার প্রজেক্টে সরকারের পূর্ণ সমর্থনও জানান তারা। বিকেলে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তারা বলেন, এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না, বরং পাল্টে যাবে বাঁশখালীর আর্থসামাজিক চিত্র। অখিল পোদ্দারের রিপোর্ট। বিশ্বে প্রথম সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছিল 1922 সালে। বেনসন বয়লার নামে পরিচিত এই তাপবিদ্যুতের সমস্যাগুলো চিহ্নিত হবার পর গেল বছর থেকে শুরু হয়েছে পরিবেশ বান্ধব আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি, যাতে রয়েছে সব ধরনের দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি। সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের এসএস পাওয়ার আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করলে চিহ্নিত একটি মহল তাতে বাধা দেয়। মানুষকে ভুল বুঝিয়ে চক্রান্তকারীরা যাতে উন্নয়নের অন্তরায় না হয় সে ব্যাপারে সরকারের অবস্থান ব্যাখ্যা করতেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এই আয়োজন। কয়লা ভিত্তিক প্রকল্প হলে মায়ের দুধ শুকায় যায়, মানুষ মরে যায়, এটা অপপ্রচার ছাড়া তো কিছু না। এসএস পাওয়ার পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। সব ধরনের আইন কানুন মেনেই উৎপাদনের দিকে এগোচ্ছে কোম্পানিটি। স্পষ্ট করেই একথা জানিয়ে দেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। ওখানে $2.5 বিলিয়ন প্রজেক্ট, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে $2.5 বিলিয়ন প্রজেক্ট কোনোদিন হয়নি, স্বপ্নেও ভাবেনি। সেই টাকাটা দিতে রাজি হয়েছে। তারপরেও যখন শুরু হবে কাজ, আমরা নিশ্চয়ই আমরা কমিটি থাকবে, আমরা সুপারভাইজ। ইটিপি, কার্বন নির্গমন, শব্দ নিয়ন্ত্রণ, বয়লার, ফ্লাই অ্যাশ সহ সবকিছুতেই পরিবেশগত মান বজায় রয়েছে বলে জানান কর্মকর্তারা। রামপালের বিরোধিতা হয়ে আসছে, কিন্তু বাঁশখালীতে তো আর সুন্দরবন নেই এবং সেটা একেবারেই সমুদ্রের একেবারেই মানে উপকূলীয় এলাকায়, সেখানে কোনো জনবসতি আমি দেখি নাই। তো এই প্রক্রিয়ায় এই প্রকল্পগুলোকে, মেগা প্রকল্পগুলোকে পরিবেশ ছাড়পত্র দিয়ে থাকে। লোডশেডিং এর মাত্রা কমাতে চলতি মৌসুমে সরকারের প্রস্তুতির কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। অনেকে মনে করছেন যে লোডশেডিং হচ্ছে, কিন্তু কোনো কথায় লোডশেডিংটা না। আমাদের কাছে বিদ্যুৎ আছে, অনেক সময় আমরা বিদ্যুৎটা ওই জায়গাতে পৌঁছতে পারছি না। আমরা কনসালটেন্ট হায়ার করে ফেলেছি কোলের প্রাইসিং ঠিক করার জন্য, কোন সোর্সের থেকে নিব, কি ধরনের কোল নিব। সুতরাং এটারও কাজ চলছে। একটা প্রজেক্ট আসতে আসতে 3 থেকে 4 বছর লাগবে সময়, একটা কোল পাওয়ার প্ল্যান্ট। তো আশা করি এখনো সময় আছে হাতে, আমরা এই সময়ের মধ্যে ইনশাল্লাহ করে ফেলব। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাধা না হয়ে সব ধরনের মানুষের সহযোগিতা চান প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। সে বাঁশখালী বলেন বা আমাদের পায়রা বলেন বা রামপাল বলেন। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। মুক্তমনার লেখক ও গণজাগরণ মঞ্চের কর্মী নজিমুদ্দিন সামাদ হত্যার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের পাশাপাশি দিনভর বিক্ষোভে উত্তাল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। খুনিরা গ্রেফতার না হলে 13 এপ্রিল উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। সহপাঠী নাজিমুদ্দিন সামাদ হত্যার প্রতিবাদ আর খুনিদের গ্রেপ্তারের দাবিতে রোববার সকালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। ধর্মঘটের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি, পরীক্ষাও বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভে যোগ দিয়ে নাজিমের খুনিদের গ্রেপ্তার আর সব শিক্ষার্থীর নিরাপত্তার দাবি জানায় তারা। নাজিম হত্যার বিষয়ে আমাদের সুস্পষ্ট দাবি যে বাংলাদেশে বর্তমান সময় যে বিচারহীনতার সংস্কৃতি চলছে, তার ধারাবাহিকতা বজায় না রেখে যে কোনো পরিস্থিতিতে এই হত্যাকারীদের গ্রেপ্তার করা হোক। এই ঘটনায় ব্যথিত শিক্ষকরাও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আজকে যে আমাদের ধর্মঘট, যে আন্দোলন, এই আন্দোলনগুলো আমরা মনে করি যে এটা ওদেরকে আমরা বলছি যে তোমাদের দাবিটা যৌক্তিক এবং এর সাথে আমরাও মোটামুটি একমত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা মনে করি এর একটা দ্রুত বিচার এবং দোষী যারা তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার করবে, আমাদের এই কামনা এবং এই প্রত্যাশায় আমরা রাখি। সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক নাজিমুদ্দিন সামাদ 2.5 মাস আগে ভর্তি হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন LLM কোর্সে। গেল বুধবার রাতে ক্লাস শেষে গ্যান্ডারিয়ার বাসায় ফেরার পথে সূত্রাপুরে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে নাজিমকে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিতে আরো সময় চান কারখানা মালিকরা। সরকারের দেয়া অতিরিক্ত 7 দিন শেষ হয়ে গেলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এদিকে ট্যানারি স্থানান্তরে 3 দফায় আদালতের নির্দেশনা না মানায় 3 কারখানা মালিককে পুলিশের হাতে তুলে দিয়েছে হাইকোর্ট। প্রায় 5 ঘন্টা পুলিশ হেফাজতে থাকার পর নিঃশর্ত ক্ষমা চেয়ে মুক্তি পান তারা। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। রাজধানী থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি সরিয়ে নেয়ার সরকারি নির্দেশের বর্ধিত 1 সপ্তাহের শেষ দিন ছিল রোববার। তবে এদিনেও কর্মব্যস্ত ছিল হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো। অবশ্য অধিকাংশ কারখানায় কাজ হয়েছে তাদের নিজস্ব মজুদে থাকা কাঁচা চামড়া আর প্রক্রিয়াজাত চামড়া দিয়ে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, সরকারের নির্দেশ মানতে রাজি তারা, তবে সাভারে ট্যানারি নগরী প্রস্তুত না হওয়ায় কারখানায় স্থানান্তরে আরো সময়ের প্রয়োজন। গ্যাস, বিদ্যুৎ এবং কনস্ট্রাকশনের কাজও কিন্তু আমাদের অনেক পিছিয়ে আছে। তার দাবি, কারখানায় স্থানান্তর নিয়ে টানাপোড়েনে বিদেশি ক্রেতা হারানোর আশঙ্কা রয়েছে। লোকসান গুনতে হচ্ছে দেশি কাঁচা চামড়া ব্যবসায়ীদেরও। বিদেশি ক্রেতারা কিন্তু শঙ্কিত, যার কারণে কিন্তু তারা আমাদের এই অর্ডারটা আমাদেরকে দেয়নি। তারা এই অর্ডারটা ব্রাজিল সহ অন্যান্য দেশে দিয়েছে। তবে পুলিশ বলছে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 1 এপ্রিল থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় তাদের টহল অব্যাহত রয়েছে। সব মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে আমরা বিভিন্ন পয়েন্টে আমাদের অফিসার ফোর্স মোতায়েন করেছি, যেন কোনোভাবে কোনো চামড়ার গাড়ি যেন আমাদের এই ট্যানারি এলাকায় ঢুকতে না পারে। এদিকে ট্যানারি স্থানান্তরে এক রিটের নির্দেশনা 3 দফায় উপেক্ষা করায় 3 কারখানা মালিককে পুলিশের সোপর্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 জন হাজির হয়েছেন, সেই 3 জন শুধু পাওয়ার ফাইল করেছেন, কোনো ব্যাখ্যা দেন নাই। এই প্রেক্ষিতে আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানোর জন্য আমাদের কোর্ট কিপারকে নির্দেশ দিয়েছে। রোববার হাইকোর্ট বেঞ্চের একই আদেশে আরো 3 ট্যানারি মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। তপ্ত বাতাসের হলকা জ্বালা ধরাচ্ছে শরীরে। তীব্র গরম দুর্ভোগ বাড়াচ্ছে কোমলমতি শিশুদের। গরমে ঘাম বেশি হওয়ায় পানি শূন্যতা, জ্বর আর শ্বাসকষ্টের মতো রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এমন আবহাওয়ায় বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাহমুদ হাসানের রিপোর্ট। চৈত্রের দাবদাহে পড়ছে রাজধানী সহ সারা দেশ। সূর্য থেকে যেন আগুন ঝরছে, আর তপ্ত বাতাস দুর্বিষহ করে তুলেছে জনজীবন। গরমে বেশি ভোগান্তিতে পড়েছে শিশুসহ শ্রমজীবী মানুষ। গরমের তীব্রতা থেকে শিশুদের রক্ষায় খাদ্যাভ্যাস সহ চলাফেরায় পরিবর্তন এনেছেন অভিভাবকরা। কান্নাকাটি করে, মানে সিলে কোনো কিছু খাবে না। পাতলা জামাটা পরাই সাধারণত, বেশি গরম হলে গা মুছিয়ে দেয়। খাবার পানিটা বেশি দেওয়া হচ্ছে, আর হচ্ছে ওই মাঝে মাঝে একটু শরবত, লেবু শরবত করে দেওয়া হয়। আর গরম থেকে রক্ষা পেতে লেকের পানি বেছে নিয়েছে সুবিধাবঞ্চিত এসব শিশু। এমন আবহাওয়ায় শিশুদের সুরক্ষায় রোদ থেকে দূরে রাখা এবং চর্বিযুক্ত খাবার না দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একই সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বাচ্চা যেন খুব বেশি গরমে যেন তারা না যায়, ফ্যাট বা চর্বি জাতীয় খাবার তাদের কম দিতে হবে। যত বেশি লিকুইড দেওয়া যায় তত বেশি ভালো। গরমের তীব্রতা আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, খুলনা এবং আরো 2-1টা অঞ্চলের উপর থেকে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যে কারণে বেশ গরমের অনুভূতি আপনারা লক্ষ্য করছেন। এই তাপপ্রবাহটা আরো 2-1 দিন কন্টিনিউ করবে। তবে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের কেরালার একটি মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 106 জনে। আহত হয়েছেন 350-রও বেশি মানুষ। পুর্তিগাল মন্দিরে আতশবাজির অনুষ্ঠান থেকে আগুনের সূত্রপাত। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতাহতের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইবনে নূর শাওনের রিপোর্ট। ভয়াবহ আগুনে দগ্ধ মানুষগুলোকে নেওয়া হয় হাসপাতালে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এত দগ্ধ মানুষকে সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব নবরাত্রি উদযাপন করতে কয়েক হাজার পুণ্যার্থী হাজির হয়েছিলেন মন্দিরে। প্রশাসন অবশ্য আগে থেকেই আতশবাজি পোড়ানোর ব্যাপারে মন্দির কর্তৃপক্ষকে সতর্ক করেছিল। বাজি পোড়ানো শুরুর পর আতশবাজির স্তূপে আগুন লেগে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে ধসে পড়ে মন্দিরের একটি ভবন। അടുത്തുള്ളൊരു സ്ത്രീ
উৎসবে যোগ দিতে লোকজনরাই আতশবাজি দেখার জন্য বেশি উৎসাহী ছিল। এ কারণে নিষেধাজ্ঞা সত্ত্বেও মন্দির কর্তৃপক্ষ এর আয়োজন করে, আর এরপরই এ দুর্ঘটনা ঘটে। নিষেধাজ্ঞা সত্ত্বেও আতশবাজি পোড়ানোয় মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচারণা স্থগিত রেখে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমমেন চণ্ডী, আর স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চিন্নিথালা দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে অনেকেই দগ্ধ হয়েছে, অনেকের হাত পা ভেঙে গেছে, আবার আতঙ্কের কারণে অসুস্থ হয়ে পড়েছে কেউ কেউ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন। এবার বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণে নতুন কমিটি, বিএনপির আন্দোলনে সফলতা আসবে আশাবাদ ফখরুলের। শিশুকে গুলি করার মামলায় এমপি লিটনের বিরুদ্ধে চার্জশিট। দেখছেন রাত 11টার 21 সংবাদ। মিনিকেট নামে কোনো ধান নেই, তবে বিশেষ ধরনের ধান ভাঙার পর তৈরি চালকে মিনিকেট নামে বাজারজাত করেন মিল মালিকরা। তাদের নানা কারসাজিতে কৃষকের 25 টাকার চাল ভোক্তাকে কিনতে হচ্ছে 55 টাকারও বেশি দামে। দামের এই হেরফেরের সুযোগে সব থেকে বেশি লাভবান হচ্ছেন মিল মালিকরা। তারপরও লোকসানের গল্প শোনাচ্ছেন তারা। কৃষকের লোকসান আর মধ্যস্বত্বভোগীদের লাভ কমাতে তদারকি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। চালের দর মোটামুটি সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও লোকসানে আছেন কৃষকরা। 1 বিঘা জমিতে ধানের উৎপাদন 18 থেকে 20 মান হয়, 10 থেকে 12,000 মতন খরচ হয়। যে দাম তাতে কৃষকের কোনো পোষায় না। আমরা ধান বাজারে আনিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি ধান। দেখা গেছে কৃষকের কাছ থেকে 25 টাকা 92 পয়সায় ক্রয় করে মিল মালিকরা বিক্রি করছেন 42 টাকা থেকে 40 টাকায়। মিল মালিকরা লাভ করেন কয়েক ধাপে। প্রথমে ব্যবসা করেন কৃষক থেকে ধান কেনার সময়, এরপর আড়তদারদের কাছে বিক্রির সময়, এমনকি আড়তদারদের কাছে চাল পৌঁছাতে পরিবহন বাবদও ব্যবসা করেন তারা। কৃষকদের কাছে অগ্রিম টাকা দিয়ে পরে মালটা কম দামে নেওয়া, এটা আমরা আগেও শুনছি, এখনো শুনি। তাছাড়া চাল ভাঙানোর পর তুষ আর খুদির ব্যবসা তো আছেই। মিলেদের ধান কিনে লাভ, চাল বেচা লাভ। সামগ্রিকভাবে কৃষকই ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্তব্য করে এই অর্থনীতিবিদ নজরদারি আরো বাড়ানোর দাবি জানান। এরা খুব অর্গানাইজড একটা গ্রুপ, তো এখন এদের সংখ্যা বাড়িয়ে তাদের মধ্যে কম্পিটিশন এনে ইন্ট্রোডিউস করে একটা হতে পারে, আর একটা হচ্ছে রেগুলেটরি সিস্টেম। গভর্নমেন্টের হাতে রেগুলেটরি পাওয়ার তো আছে। তবে মিল মালিক আর আড়তদাররা কোনোভাবেই বিপুল লাভের কথা মানতে রাজি নন। প্রতি কেজি আমার প্রায় 43 টাকা করে আমাদের ক্যারিং কস্ট পড়ে, উৎপাদন কস্ট পড়ে যাচ্ছে। বাজারে আমাদের বেচতে গেলে প্রায় 1 থেকে 150 টাকা লোকসান গুনতে হচ্ছে। আবার পথে পথে চালবাহী ট্রাক থেকে চাঁদাবাজি হচ্ছে বলেও অভিযোগ ট্রাক চালকদের। গেটের বাড়িতে গেলে আমাকে পুলিশে 4 জনের সমস্যা করে রাস্তায়। সমাধান কিভাবে করে? সমাধান তারপর আমাকে ছুটতে হলে টাকা দিয়ে তারপর ছুটতে হয়। এতে হতাশ কৃষক কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে দাবি অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকাকে 2 ভাগে বিভক্ত করে 1 যুগ পর নতুন কমিটি পেল মহানগর আওয়ামী লীগ। উত্তরের সভাপতি হয়েছেন AKM রহমতুল্লাহ আর সাধারণ সম্পাদক সাদেক খান। দক্ষিণের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহে আলম মুরাদ। সকালে সংবাদ সম্মেলনে নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আরো জানাচ্ছেন মামুন রশিদ। 2012 সালের 27 ডিসেম্বর ত্রিবার্ষিক সম্মেলন শেষ হবার 3.5 বছর পর ঘোষণা করা হলো ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগকে উত্তর দক্ষিণে বিভক্ত করার এই ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সেই সঙ্গে নতুন কমিটির নেতাদের নামও প্রকাশ করেন তিনি। মহানগরের সভাপতি হয়েছেন আলহাজ AKM রহমতুল্লাহ MP, আর সাধারণ সম্পাদক হচ্ছেন জনাব সাদেক খান। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মুরাদ। সামনের নির্বাচনে নতুন নেতৃত্ব আগের চেয়ে বেশি ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান সৈয়দ আশরাফ। যে কমিটি আজকে এখানে ঘোষণা করা হয়েছে সেটা অত্যন্ত শক্তিশালী হবে
আন্দোলনে আগামী নির্বাচনে এই কমিটিগুলি অত্যন্ত দৃঢ় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারাও রাজধানীতে দলীয় কার্যক্রম গতিশীল করার প্রত্যয়ের কথা জানান। আমরা জাতির জনকের স্বপ্নের, মুক্তিযুদ্ধের চেতনার এই বাংলাদেশ গড়তে উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে মহানগর আওয়ামী লীগ অতীতের মতো এই নবনির্বাচিত কমিটি জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। কাউন্সিলের পর দল সুসংগঠিত হওয়ায় বিএনপির আন্দোলনে সফলতা আসবে বলে আশা প্রকাশ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থ ফুটবলার আইনুল হককে দেখতে গিয়ে তিনি একথা বলেন। এদিকে আওয়ামী লীগ সভানেত্রীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাপসী রাবেয়ার রিপোর্ট। রোববার সকালে রাজধানীর ঝিগাতলায় গাবতলা মসজিদ রোডে জাতীয় দলের সাবেক ফুটবলার আইনুল হককে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র হারিয়ে গেছে। বিএনপির আন্দোলন সফল হলেই গণতন্ত্র ফিরে আসবে। আমাদের কাউন্সিল নিঃসন্দেহে আমাদের দলের নেতাকর্মীদেরকে পুনরুজ্জীবিত করেছে এবং দলকে সুসংগঠিত করবার জন্য কাজ করেছে। আমরা অত্যন্ত আশাবাদী যে এই দলকে সুসংগঠিত করে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সাফল্য লাভ করব। এদিকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান কার্ড গ্রহণ করেন। আমরা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড দেওয়ার জন্য এখানে এসেছি। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিকেলে নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। শিশুকে গুলি করে জখম করার মামলার আসামি গাইবান্ধা 1 আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। অপরদিকে তার স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুফ আসামির স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন। এ সময় মঞ্জুরুল ইসলাম লিটন আদালতে উপস্থিত ছিলেন। গাইবান্ধা কোর্ট পরিদর্শক ইনামুল হক জানান, রোববার মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি উচ্চ আদালতে পাঠায়। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয় 15 মে। এদিকে আসামির স্থায়ী জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। তনু হত্যা মামলায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের 2 ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। নিহত তনুর প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার কামদা প্রসাদ সাহা ও ডাক্তার শারমিন সুলতানাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কুমিল্লা সিআইডি কার্যালয়ে রোববার বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ডাক্তার কামদা প্রসাদ সাহা সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নয়, তদন্তের ব্যাপারে আলোচনা করার জন্য তাদের ডাকা হয়েছিল। ওনারা এই বিষয়টা বুঝতে চেয়েছেন, আমাদের সাথে আলোচনা হয়েছে, কি হয়েছে না হয়েছে ওনারা বুঝতে চেয়েছেন বিষয়টা, অটোপসি রিপোর্টে কি লেখা আছে। আরেকটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। রূপপুর পারমাণবিক কেন্দ্র উৎপাদনে আসবে। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ধাপের কাজ প্রায় শেষ পর্যায়ে। উৎপাদন আসবে 2022 সালের মধ্যেই। আর সেই বিদ্যুতের দাম থাকবে ইউনিট প্রতি মাত্র 3.5 টাকা, এমনটাই দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। ঈশ্বরদীর রূপপুরে রাশিয়ার কারিগরি সহযোগিতায় নির্মাণাধীন এই প্রকল্পটি জাতীয় গ্রিডে যোগ করবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। সরেজমিন ঘুরে এসে আরো জানাচ্ছেন রাফেজ আদনান আদেল। প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি প্রস্তুত হচ্ছে রাশিয়ার 90% ঋণ আর 100% কারিগরি সহায়তায়। প্রথম ধাপে থাকা সার্ভে ডকুমেন্টেশনের কাজও প্রায় 80% শেষ। এমনকি পরিবেশগত সমীক্ষা সহ কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা মূল্যায়নও প্রায় শেষ। চলছে অবকাঠামোগত উন্নয়নের কাজ। বাকি থাকা ঋণ চুক্তিটিও হচ্ছে এ মাসেই। শনিবার প্রকল্পটি পরিদর্শনে এসে এ তথ্য নিশ্চিত করেছেন খোদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিব। ফাইন্যান্সিয়াল যে চুক্তিটা আমরা চেষ্টা করব এটা এপ্রিলের শেষে এবং বাই মে পজিটিভলি আমরা এটা সাইন করব।
প্রকল্প পরিচালকও জানালেন, রিক্টার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পেও সচল থাকবে এই কেন্দ্রটি। VVER 1200 প্রযুক্তির এই রিয়েক্টরে থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যা নিরাপদ করবে বন্যা, ঘূর্ণিঝড় সহ মানুষ সৃষ্ট যে কোনো দুর্যোগ থেকেও। যাবতীয় প্রস্তুতিমূলক নির্মাণ কাজ, প্রস্তুতিমূলক যে আমাদের এই যে ফেসিলিটিস হওয়ার কথা, সবগুলি 2016-র মধ্যে সমাপ্ত হবে। পারমাণবিক বর্জ্য রাশিয়া ফেরত নেবে বলেও জানালেন তিনি। 50 থেকে সর্বোচ্চ 80 বছর বিদ্যুৎ পাওয়ার সুসংবাদ মিলছে প্রকল্পের চারপাশে। 2016 সালের মে মাস থেকে আমরা জেনারেল কন্ট্রাক্ট অনুযায়ী কনস্ট্রাকশন শুরু করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়া সহযোগিতার আশ্বাসেই গড়ে উঠছে আধুনিক বিদ্যুতায়নের এই নতুন বিপ্লব। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতির কাজ চলছে আমার চারপাশে, আর এই কর্মযজ্ঞ শেষ হবে 2023 সালে। 2023 সালে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে এই প্রকল্প থেকে প্রথমবারের মতো, যার ইউনিট প্রতি মূল্য থাকবে মাত্র 3 টাকা, বলছেন এই সংশ্লিষ্টরাই। রাফেজ আদনান আদেল, রূপপুর, ঈশ্বরদী। সরাসরি বাংলাদেশ সরকারের তহবিল নয়, ফিলিপাইনের আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরি হওয়া অর্থের কিছু অংশ ফেরত দিতে চান ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। প্রথম দিকে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল AMLC সরাসরি বাংলাদেশের কাছে অর্থ হস্তান্তরের ব্যাপারে আগ্রহী ছিল। পরে এ নিয়ে প্রশ্নের মুখে পড়ে সংস্থাটি। কিম অং এর আইনজীবীও AMLCর এই উদ্যোগকে আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করে সিনেট কমিটিকে চিঠি দেন। এর প্রেক্ষিতে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে আইন অনুযায়ী অর্থ হস্তান্তরের সিদ্ধান্ত নেয় AMLC। এর ফলে আদালত হয়েই কিমের দেয়া $54.5 লাখ বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তর হবে। এস আলম গ্রুপ বাণিজ্য সংবাদ। সূচক কমলেও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে, তবে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। রোববার ডিএসসিতে লেনদেন হওয়া 319টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 99টির, কমেছে 185টির, আর 35টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 463.70 লাখ টাকা। আর ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 11 পয়েন্ট কমে নেমে যায় 4431 পয়েন্টে। অন্যদিকে সূচক কমেছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া 238টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 63টির, কমেছে 143টির, আর 32টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসসির সার্বিক মূল্য সূচক কমেছে 42 পয়েন্ট, আর মোট লেনদেন হয়েছে 29.83 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী মনোনয়নের লড়াইয়ে বার্নি স্যান্ডার্সের কাছে আবারও হারলেন হিলারি ক্লিন্টন। ওয়াইওমিং অঙ্গরাজ্যের ককাস সহ সব শেষ 9 অঙ্গরাজ্যের 8টিতেই জয় পেলেন স্যান্ডার্স। তবে চূড়ান্ত মনোনয়ন পেতে তাকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। যদিও এখনো প্রায় 250 ডেলিগেটসের সমর্থন নিয়ে কিছুটা এগিয়ে আছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। তার ঝুলিতে এখন পর্যন্ত জমা পড়েছে 1304 ভোট, আর বার্নি স্যান্ডার্স পেয়েছেন 1075 ভোট। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রিমিয়ার ক্রিকেটের দল বদলে আবাহনীতে সাকিব, তামিম, মাশরাফি কলাবাগানে, মোহামেডানে মুশফিক। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। গুলশান ও বনানী লেককে হাতির ঝিলের সাথে একীভূত করে হাতির ঝিলের পরিধি সম্প্রসারণ করা হবে। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ড্যাব সংশোধনে মন্ত্রিসভা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। এতদিন লেক পার্ক এলাকায় ভবন নির্মাণে যে নিষেধাজ্ঞা ছিল সেটা আর থাকছে না। ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপের অসঙ্গতি খুঁজে বের করতে 2টি কনসাল্টিং ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন। খেলার খবর জানাচ্ছেন তাসনিম আফিফা। ধন্যবাদ। শেষ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। আজ রাজধানীর একটি হোটেলে প্লেয়ার বাই চয়েসের মাধ্যমে 12টি দল নিজেদের পছন্দের খেলোয়াড় দলে টেনে নেয়।
লটারির মাধ্যমে প্লেয়ার্স ড্রাফট থেকে দলবদলের এই পদ্ধতিতে সন্তোষ প্রকাশ করেছে শীর্ষ ক্লাবগুলো। আর ভবিষ্যতে এই প্রক্রিয়া থাকবে কিনা তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। 8টি ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে লটারির মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়ানোর সুযোগ পায় ক্লাবগুলো। সকাল থেকেই ক্লাবগুলো দলে ভেড়াতে থাকে নিজেদের পছন্দের খেলোয়াড়দের। তবে নাটকীয়তা জমে ওঠে বেলা শেষে আইকন আর A+ ক্যাটাগরির খেলোয়াড়দের ঘিরে। 7 জন আইকন আর 6 জন A+ খেলোয়াড়কে দলে টেনে নেয় বড় ক্লাবগুলো। আইকন খেলোয়াড়ের মধ্যে জাতীয় দলের অধিনায়ক মাশরাফিকে কলাবাগান, সাকিব আর তামিমকে আবাহনী, মুশফিককে মোহামেডান, রিয়াদকে শেখ জামাল, সাব্বিরকে প্রাইম ব্যাংক এবং ইমরুল কায়েসকে দলে টানে ব্রাদার্স ইউনিয়ন। টোটাল টিমটা আমি বলবো যে আমরা চেষ্টা করছি ব্যাটিং ডেপথ বাড়ানো, সাথে পেস বোলিং সুন্দর একটা মেনটেন করা এবং সাথে দুটো বেস্ট স্পিনার মোশাররফ হোসেন রুবেল এবং তাইজুল ইসলাম দুজন স্পিনারকে পেয়েছি। সব কিছু নিয়ে টিম কম্বিনেশন আমরা হ্যাপি। প্লেয়ার বাই চয়েসে এটা কমপ্লিটলি লাকের ব্যাপার। সো উই বিন ভেরি লাকি। আমরা একটা খুব ইউথফুল একটা টিম বানাতে পেরেছি, এটাতে আমরা খুশি। A+ ক্যাটাগরি থেকে মুস্তাফিজকে মোহামেডান, সৌম্য সরকার ও মিথুনকে লিজেন্ড অব রূপগঞ্জ, মমিনুল হককে ভিক্টোরিয়া, নাসির হোসেনকে প্রাইম ধলেশ্বর এবং এনামুল হক বিজয়কে দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতি নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ থাকলেও বিসিবি সভাপতি জানিয়েছেন এই পদ্ধতি নিয়ে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। প্লেয়ার বাই চয়েস নাও করি, ওপেন করে দিই, তারপরও প্লেয়াররাই হয়তো বলবে যে আসলে একটা এগ্রিমেন্ট করি ক্লাবের সাথে, সো একটা ডকুমেন্ট তাদের কাছে থাকছে, তাদের পেমেন্ট এনশিওর করা যায় কিভাবে, এটা যেমন আমরা এবার করছি। এই জিনিসগুলো ট্যাক্সের যদি কোনো ব্যাপার থাকে, সরকার যাতে ট্যাক্স থেকেও বঞ্চিত না হয়, এই ইস্যুগুলো তখন ক্লাবগুলোই হয়তো কেটে রাখবে। বেসিক কতগুলো জিনিস বাকি ছিল, আমার ধারণা এইবারের পরে মোটামুটি একটা সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে যাবে। আগামী 22 এপ্রিল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের পরবর্তী আসর। কমিটি বা গ্রুপ করা হবে যারা নাকি। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেল লেস্টার সিটি। নিজেদের মাঠে খেলা শুরু থেকে শিরোপা প্রত্যাশী লেস্টার সিটির সাথে সমান তালে লড়ে সান্ডারল্যান্ড। বললেন প্রধানমন্ত্রী। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার উদ্বোধন। নাজিম হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ধর্মঘট, বিক্ষোভে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুধবার উপাচার্য কার্যালয় ঘেরাও। হাজারীবাগ ছাড়তে আরো সময় চান ট্যানারি মালিকরা। সাভারে কারখানা প্রস্তুত না থাকার অজুহাত, 3 জনকে পুলিশে দিল হাইকোর্ট। রাজধানী সহ সারা দেশে দাবদাহে জনজীবন বিপর্যস্ত, বেশি দুর্ভোগের শিশুরা, বেড়েছে নানা রোগের প্রাদুর্ভাব। ভারতের কেরালায় মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 106, আহত প্রায় 400। দর্শক, 21 টেলিভিশনে সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে, আর লগ ইন করুন টুইটারেও twitter.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।